আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বছরের প্রথম কার্যদিবস এবং ডিএসসির সপ্তাহের শেষ কার্যদিবস এবং দুটি মিলিয়ে কিন্তু আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে বছরের প্রথম কার্যদিবসে বেশ ভালো একটা গতির মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং দিন শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচক আজকে পজিটিভই রয়েছে ৪৫ পয়েন্টের মতো এবং আমরা যদি বলি বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে। আমরা একটু দেখে আসি যে আজকে সূচকের কি অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যেমনটা আমি বলছিলাম যে সূচকের অবস্থান কিন্তু পজিটিভ রয়েছে, প্রায় ৪৫ পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, ৪,৯১০ পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে, যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। ২৬৩-র কাছাকাছি এরকম প্রতিষ্ঠানের কিন্তু আজকে শেয়ারের দর বেড়েছে। আমরা একটু দেখে নিব যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দিন শেষে। দেখতে পাচ্ছি যে ২৭৩টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর আজকে বেড়েছে, দর হারানোর সংখ্যা ৫৮টি, যেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে ৬০টি এবং টার্নওভার ছাড়িয়েছে, কি পরিমাণ টার্নওভার ছাড়িয়েছে সেটা আমরা একটু দেখে নিব। যে আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে ৩৬৮ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং চলুন আমরা আজকে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজকে দিন শেষে লেনদেন হয়েছে সবচেয়ে বেশি টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই তিনটি সেক্টরে বেশ ভালো লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে এবং শুধুমাত্র টেলিকম সেক্টর নেগেটিভ ছিল এবং বাকি সবগুলো সেক্টর কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই সমাপ্তি হয়েছে। তো দর্শক, আপনাদের যেমনটা বলছিলাম, এখন আমরা ফিরবো আসলে অতিথির সঙ্গে আলোচনায় ফিরবো। দর্শক, আমরা চলুন পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো। পুঁজিবাজার নিয়ে বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে যারা শ্রোতা দর্শক আছেন সবার প্রতি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। জি, আমরা নতুন বছর শুরু করেছি এবং পুঁজিবাজার নিয়ে অনেক আশা, অনেক এক্সপেকটেশন নিয়ে শুরু করেছি, কিন্তু জানি না আসলে সেটা কতটা আমরা পাবো। কিন্তু আমি শুরুতেই জানাবো যে 2025 সালে কিন্তু আমরা সূচক হারিয়েছি প্রায় ৬.৭৩%, যা ৩৫১ পয়েন্টের মতো প্রায় আমরা সূচক হারিয়েছি। আর আরেকটা বিষয় যদি আমি একটু এখানে আপনার সাথে শেয়ার করি, সেটি হচ্ছে 2025 সালে কিন্তু প্রবৃদ্ধির হারও কমেছে বাংলাদেশের পুঁজিবাজারের। সেখানে যদি আমি অন্য কয়েকটি দেশ আমি বাদই দিলাম, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এবং ভারতের 3টি দেশের জিডিপির আকারের সাথে আমাদের হয়তো একটু কম আছে, সেটা আমি বাদই দিলাম। কিন্তু পাকিস্তানের সঙ্গে যদি আমি একটু কম্পেয়ার করি, পাকিস্তানের জিডিপির হার যেখানে আমাদের থেকে কম, সেই জায়গা থেকেও তাদের পুঁজিবাজার প্রবৃদ্ধির হার 48.61% এবং আমাদের সেই জায়গাতে ঋণাত্মক 6.76%। কি বলবেন, বা এর পেছনে কারণই বা কি? আমার মনে হয় বাংলাদেশের 2025 সালের যে আমাদের অবস্থা ছিল, যার মধ্য দিয়ে আমরা পেরিয়ে এসেছি বছরটি, এটার অন্যান্য স্বাভাবিক বছরের সঙ্গে তুলনা করলে বা অন্যান্য দেশের স্বাভাবিক বছরের সঙ্গে তুলনা করলে এটা ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে যে বিগত সরকার যখন চলে যায় তখন দেশে একটা বিপর্যস্ত অবস্থায় দেশকে রেখে যায় এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে ডিজাস্টার ছিল তখন, সেটা কিন্তু আমরা এই গত 1 বছর 4 মাসে অনেক ক্ষেত্রে অনেকটা কাটিয়ে উঠেছি এবং অনেক ক্ষেত্রেই স্থিতিশীলতা ফিরে এসছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল ভয়াবহ, কারণ প্রথম দিকে পুলিশ নিষ্ক্রিয় ছিল, থানা খালি ছিল, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়। এই সবকিছু মিলে মব ভায়োলেন্স ছিল প্রায় সারা বছর ধরেই। এই সবকিছু মিলে আপনি যদি অন্যান্য দেশের স্বাভাবিক বছরের সঙ্গে বাংলাদেশের একটা ব্যতিক্রম ধর্মী এবং একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির একটা বছরকে তুলনা করেন, তবে সেটা বোধহয় সঠিক হবে না। জি, তো সেই জায়গা থেকে আসলে এই জায়গা থেকে উত্তরণের তো কোনো একটা উপায় অবশ্যই আছে, সেটা কি? দেখেন, আমি যেটা বলবো যে গত সরকার চলে যাওয়ার সময় কয়েক বিলিয়ন ডলার ঋণ রেখে গিয়েছিল। সেই ঋণটা আমরা শোধ করেছি, করার পরেও
প্রায় আমাদের রিজার্ভ প্রায় $8-10 বিলিয়ন বেড়ে গেছে। এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক। এবং আমাদের যে ফ্ল্যাকচুয়েশন ছিল টাকার মূল্যের, এই ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু আমাদের চলে গেছে। আমাদের একটা স্টেডি টাকার দাম আমরা আনতে সক্ষম হয়েছি। এটা একটা বিরাট অর্জন। কিন্তু এত সত্ত্বেও যে জায়গায় আমরা পিছিয়ে আছি সেটা হচ্ছে বিনিয়োগ। আপনারা জানেন যে গত 1 বছর 1.5 বছরে ক্যাপিটাল মেশিনারির আমদানি প্রায় নাই বললেই চলে। যেটা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, এটা জাস্ট 6% মতো বলা যায়, যা সম্প্রতিকালে সর্বনিম্ন। তো এটা সবকিছু ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের বিনিয়োগ কোনো ক্ষেত্রেই হচ্ছে না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধ করা না গেলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে, একটা স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে একটা লং টার্ম দীর্ঘমেয়াদী একটা সরকার না আসলে, দীর্ঘমেয়াদী একটা অর্থনৈতিক পরিকল্পনা সামনে না থাকলে এই বিনিয়োগটা হওয়া খুব কঠিন। এবং এই বিনিয়োগ যদি না হয় তাহলে আপনি জানেন যে দেশে যে ব্যাংকিং সেক্টরে যে দুরবস্থা, যেখানে নন পারফর্মিং লোন ইজ অ্যাবাউট 36%, হয়তো এটা আরো বাড়তে পারে। সেই অবস্থায় দেশে গত 1.5 বছরে কোনো আইপিও আসে নাই। দিস আর অল ইন্ডিকেশনস যে বিনিয়োগের পরিবেশ বাংলাদেশে বর্তমানে নাই। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলে, একটা দীর্ঘমেয়াদী সরকার আসলে, আমি অত্যন্ত আশাবাদী যে যারা এখন বিনিয়োগ করতে চাচ্ছেন না বা দ্বিধান্বিত, তারা এগিয়ে আসবেন। তারা ব্যবসা বাণিজ্যে, ইন্ডাস্ট্রিতে এবং পুঁজিবাজারেও বিনিয়োগ করবে বলে আমার ধারণা। কারণ বর্তমানে পুঁজিবাজার একটা তলানিতে আছে। এখানে যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করা হয় 2 বছর 3 বছরের জন্য, যেটা ইনস্টিটিউশনাল ইনভেস্টররাই করতে পারে, তাহলে সেখানে একটা ভালো প্রফিট 2-3 বছর পরে পাওয়ার একটা সম্ভাবনা আছে। ফলে আমার মনে হয় যে অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টরই সাইড লাইনে বসে ওয়েট অ্যান্ড সি পলিসি দেখছে যে একটা ভালো সম্ভাবনার সময় আসবে, তারা হয়তো ইনভেস্টমেন্ট এগিয়ে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশে নির্বাচনের পরে আমি মনে করি যে শিল্প, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সেক্টর এবং পুঁজিবাজার সব ক্ষেত্রে কিছু উন্নতি দেখা দিবে। তবে সেটা হঠাৎ করে বিরাট উন্নতি আশা করা উচিত না, এটা ক্রমান্বয়ে এটা উন্নতি হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো সেটা আসলে আমাদের অপেক্ষার বিষয় যে সেটা নির্বাচন পরবর্তী সময় হয়তো দেশের অন্যান্য অর্থনৈতিক সেক্টরগুলোর সাথে পুঁজিবাজারও গতিশীলতা বাড়বে। তো আরেকটা বিষয় হচ্ছে 2025 সালে কিন্তু পুঁজিবাজার নিয়ে বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যদি এখানে একটু বলি যে আইপিও নীতি বিধিমালা এবং হচ্ছে মার্জিন রুল নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি? দেখেন, কিছু সংস্কার করলেই যে পুঁজিবাজারে হঠাৎ করে উন্নতি হয়ে যাবে এটা বিশ্বাস করি না। তবে কিছু সংস্কার তো অবশ্যই প্রয়োজন আছে। তো সংস্কার করতে গেলে অযথা আমার মনে হয় 1টা বছর নষ্ট করা হয়েছে বিভিন্ন কমিটি করে। যে সমস্ত সামান্য সংস্কার প্রয়োজন, যেমন আইপিও প্রাইসিং এ কিছু সংস্কার প্রয়োজন আছে, মিউচুয়াল ট্রাস্ট ফান্ডে কিছু সংস্কার প্রয়োজন আছে, মার্জিন রুলে কিছু সংস্কার প্রয়োজন আছে, এবং যেটা বলা হয়েছে এটা আবার বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে সংস্কারের যে প্রপোজাল গুলো সেটা ইতিবাচক। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটা অত্যন্ত কঠোর হয়ে গেছে, সেটা এসএসসি অবশ্যই রিভিউ করতে পারে। কারণ যেটা সংস্কার কমিটি যেটা সাজেস্ট করেছে সেটাই যে এসএসসি কে গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। তো এই সব কিছু বিষয় বিবেচনা করে যে সামান্য সংস্কার আছে এটা অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু আমি এটা মনে করি না যে সংস্কারগুলো হয়ে গেলেই বাংলাদেশের পুঁজিবাজারে হঠাৎ করে একটা বড় ধরনের পরিবর্তন দেখতে পাবো।
তো আসলে সংস্কারে হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতভেদ থাকবেই। তো আরেকটা বিষয় জানতে চাইবো যে নতুন বছর এবং আপনি যেটা বলছিলেন যে সামনেই নির্বাচিত যে সরকার আসবে তখন স্ট্যাবিলিটি আসবে, তো এই নির্বাচিত সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি, বা যে যারা সামনেই তফসিল ঘোষণা হবে সামনেই যে নির্বাচিত সরকার যারা আসবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তাদের কাছে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দৃঢ় হাতে সুশৃঙ্খল করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সঠিক না হয় তাহলে কোনো কিছুই হবে না দেশে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এবং তার সাথে সাথে আপনার বিনিয়োগের পরিবেশ আনতে হবে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ করতে হবে। আপনি আমাদের বন্দরের যদি পোর্টে এসে মাল যদি 1 মাস পড়ে থাকে তাহলে বিনিয়োগ হবে কি করে? আপনার যদি ইন্ডাস্ট্রি করতে যে গ্যাস না পান, ইলেকট্রিসিটি না পান, এনার্জি ক্রাইসিস থাকে, তাহলে বিনিয়োগটা খুব কঠিন। সুতরাং সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এদিকটা অবিলম্বে মনোযোগ দিতে হবে এবং একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা তাদেরকে আনতে হবে, যাতে করে সকল সেক্টরে আমাদের বিনিয়োগ বাড়ে। কারণ বিনিয়োগ না বাড়লে আমাদের জিডিপি গ্রোথ হবে না, জিডিপি গ্রোথ না হলে আমাদের কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা থেকেই যাবে। জি, সবশেষে আসলে খুব ছোট্ট করে জানতে চাইবো যে এই নতুন বছরে সাধারণ বিনিয়োগকারীদের আপনি কি পরামর্শ দেবেন? এই বাজারের জন্য আসলে ইনভেস্টেবল কিনা? বাজার অবশ্যই ইনভেস্টেবল, কিন্তু সাধারণ বিনিয়োগকারীকে আমি বলবো না বুঝে না সুঝে একটা গুজবের উপরে বিনিয়োগ না করতে। তারা যেন, এটা কিন্তু একটা নলেজ বেসড মার্কেট, রিউমার, কিন্তু বর্তমানে এটা একটা রিউমার বেসড মার্কেট হয়ে গেছে। সুতরাং সাধারণ বিনিয়োগকারী বুঝে সুঝে বিনিয়োগ করবে এবং যে সমস্ত বিনিয়োগে আমার মনে হয় কোম্পানি ওয়েল পারফর্মিং সেখানে বিনিয়োগ করতে হবে। এবং এই 3 বা 4 দিন বা 10 দিনের মধ্যেই আমি একটা প্রফিট আশা করব, এটা ঠিক না। বাজার কিন্তু সামান্য একটু রেঞ্জের মধ্যে উঠছে আবার বাড়ছে। এই যখন উঠছে তখন যারা বিনিয়োগ করছে তারা কিন্তু কদিন পরে আবার অর্থ হারাচ্ছে। সুতরাং এইসব বুঝে শুনে কোথায় বিনিয়োগ করবে, কখন বিনিয়োগ করবে, এটা তাদের বুঝতে হবে। কারণ স্ট্রিট অ্যাজিটেশন করে কিন্তু তাদের কোনো লাভ হবে না, তাদেরকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরামর্শগুলো হয়তো সেই কাজেই আসবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।